রিপোর্টে আমি মঞ্চে আলোচনা করার জন্য আহ্বান করছি নবপ্রাণ আকরাবাড়ির প্রতিষ্ঠাতা ফকিরি ভাবধারার সাথে যুক্ত কবি ও ভাবুক ফরহাদ মজার। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি কবি ফরহাদ মজারকে। আজকে এখানে সাধুগুরু ভক্তরা হাজির রয়েছেন এবং আমার জন্য আরো বিশেষ আনন্দের যে আমার অত্যন্ত প্রিয় দিদি তিনিও হাজির আছেন এবং আমরা আপনাদের সামনে হাজির হয়েছি একসঙ্গে। এটা আমার জন্য যেমন অত্যন্ত ঐতিহাসিক ঘটনা, আমি এবং ফরিদা যিনি আছেন আপনাদের মৎস্য এবং প্রাণী সম্পদের উপদেষ্টা, আমাদের জন্য এটা একটা অনেক বড় পাওয়া প্রাপ্তি বটে। আমরা মনে করি এর বাইরে আমরা যারা সাধুগুরুরা এখানে হাজির আছি এবং একই সঙ্গে আমাদের প্রশাসনে যারা আছেন এবং আজকে আমাদের অত্যন্ত প্রিয় সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা, তিনি এখানে নেই বটে, কিন্তু তাকেও আমি তার অভাব বোধ করছি, কারণ তার উৎসাহ এবং তার দৃঢ়তা এবং অঙ্গীকার যে আমরা ফকির লালন শাহকে যেভাবে প্রান্তিক করে রেখেছি, আমাদের দৃষ্টির বাইরে, আমাদের চিন্তার বাইরে, আমাদের রাজনৈতিক সংকল্পের বাইরে যেভাবে প্রান্তিক করে রেখেছি, এটা চলতে দেওয়া যায় না। তাকে জাতীয়ভাবে তাকে হাজির করতে হবে। তো আমি আমাদের মাননীয় উপদেষ্টা এখানে হাজির নেই, আমার বন্ধু ফারুকি, আমি তাকে তার পক্ষে আজকে এখানে প্রথমে অভিনন্দন তাকে জানাবো, যেটা তার চেষ্টায় এটা হয়েছে এবং এটা অত্যন্ত বড় একটা ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটে গেল। এবং তারা যাকে আমাদের অনুরোধে, আমার এবং ফরিদার প্রস্তাবনা অনুযায়ী গায়ত্রী চক্রবর্তী স্পিভাককে তারা নিমন্ত্রণ জানিয়েছেন, আমন্ত্রণ জানিয়ে তিনি সাড়া দিয়েছেন। তিনি বিশ্বব্যাপী প্রান্তিক মানুষদের কথা তিনি বলেন, তারা যে কথা বলতে পারে না বা তাদের কথা আমরা শুনতে পারি না, যেহেতু ব্যবস্থার দ্বারা, আমাদের চিন্তা পদ্ধতির কারণে, আমাদের ভাষার কারণে, সেই দিদি গায়ত্রী চক্রবর্তী স্পিভাক আজকে ফকির লালন শাহের এই প্রথম অনুষ্ঠানে তিনি হাজির হয়েছেন এবং তিনি কথা বলেছেন। তিনি ফকির লালন শাহের কথা আপনাদেরকে ব্যাখ্যা করেছেন, কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের বুঝতে পারা সেটা হলো এই যে তিনি প্রফেসর স্পিভাক হিসেবে এখানে আসেন নাই। আমাদের সাধুগুরু ভক্তরা যারা এখানে আছেন, তিনিও একজন ভক্ত, নইলে তিনি ছুটে আসতেন না এখানে। তিনি ছুটে এসেছেন আমাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য এবং তার পুরো বক্তব্যের মধ্য দিয়ে তিনি কিছু কিছু কথা বলেছেন যেটা আমাদের মনে রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ কথা, পারমার্থিক আঞ্চলিকতা। তিনি কথাটা একটু সাবধানে বলেছেন। আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত আমরা এই উপমহাদেশের মানুষ, সাধারণ মানুষ, গণমানুষ, বিশেষত ভক্তি ধারার মানুষ, তাদের মধ্যে কোনো রাজনৈতিক পার্থক্য আমরা উপলব্ধি করি না। আমরা মানুষ ভজনা করি। ফলে যে পারমার্থিক আঞ্চলিকতার কথা তিনি বলে গেলেন, এই পারমার্থিক আঞ্চলিকতা আমাদের আগামী দিনে আমরা যে একটা পারমার্থিক সত্য, আরো সার্বজনীন সত্য, যেটা ফকির লালন শাহ মানুষ ভজনা কথাটার মধ্য দিয়ে ব্যক্ত করেছেন, সে মানুষ ভজনার মধ্য দিয়ে আমরা যেন এই যে ঔপনিবেশিক আমলে আমাদের যে জাতিবাদী বিভাজন, যে বিভক্তি, পরস্পরের প্রতি যে সন্দেহ, পরস্পরের প্রতি যে অবিশ্বাস, এটা যেন আমরা কাটিয়ে উঠতে পারি। এই কাটিয়ে ওঠার সংগ্রামে ফকির লালন শাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যে মানুষ ভজনার কথা বলেন, এটা আমরা এখন যেভাবে আমাদেরকে পরিচয় নির্ণয় করতে চাই, জাতির দ্বারা, রাষ্ট্রের দ্বারা, ধর্মের দ্বারা, বর্ণের দ্বারা,
আভিজাত্যের দ্বারা ফকির লালন শাহ এইসব দিয়ে আমাদেরকে নির্ণয় করতে চান না। তিনি চান আমরা মানুষ ভজনার মধ্য দিয়ে সে আমিকে আবিষ্কার করি, সে আমিকে আবিষ্কার করি যে সকলের মধ্যে বিরাজ করেন। আমি যে এখন কথা বলছি, যে আমি আমার মধ্যে বিরাজ করছি, আমি যখন আমাকে আবিষ্কার করব তখন আমি বুঝতে পারবো আমার সামনে আরো যত আমি বসে আছে সকলেই কিন্তু এক, তাদের মধ্যে মৌলিক কোনো ফারাক নাই। ফারাকটা হচ্ছে আমরা ডুবে যেতে পারছি কিনা। এই যে ডুবে যাবার কথাটা একটু বললাম, দিদির মনে আছে বহু বছর আগে, বোধহয় 30 বছর হয়ে গেছে, আমি ফকির লালন শাহ সম্পর্কে একটা অনুষ্ঠান করেছিলাম ঢাকা শহরে, খুব প্রশংসিত হয়েছিল। অনুষ্ঠানটার নাম ছিল কে তাহারে চিনতে পারে। এই প্রথম ঢাকার মানুষ পল্লী গীতি আকারে ফকির লালন শাহ শুনত, অথবা বাউলদের গান আকারে শুনত। এই প্রথম তারা বুঝতে পারল যে বাংলায় একটা শক্তিশালী চিন্তার ধারা আছে, যেটাকে আমি ভাবান্দোলন বলি, বা ভাবের স্রোত, ভাবের ধারা, ভাবের নদী, ভাবের মোহনা, যে নামে আপনি বলুন, এটা শক্তিশালী ভাবচর্চার ধারা আছে। এই ভাবচর্চার ধারা যারা ধরে রেখেছেন, প্রান্তিক হয়েও সমাজের বহু অবজ্ঞা, বহু অপমান সহ্য করেও যারা এটা ধরে রেখেছেন, আজ তারা এখানে হাজির আছেন। তাদের চেষ্টায় এখনো ফকির লালন শাহর ঘর আকারে, ঘর মানে চিন্তা করবার, একটা চিন্তা করবার জায়গা, যেখানে আমরা সকলে মিলে সামষ্টিকভাবে চিন্তা করতে পারি। এই যে একটা ঘর, এই ঘরের যে জায়গা, এই নদিয়ায় এই ধারাটা আমরা এখনো জীবন্ত রাখতে পেরেছি। এবং গণ অভ্যুত্থানের পরে, জুলাই গণ অভ্যুত্থান পরে এই ধারার সঙ্গে আমাদের নতুন যোগ ঘটছে। এই যোগটা শুধু আঞ্চলিক নয়, এই যোগটা আন্তর্জাতিক। আজকে গায়ত্রী চক্রবর্তী স্পিভাক সম্পর্কে আমি যদি বলতে যাই, অনেক লম্বা কথা বলতে হবে। তিনি অত্যন্ত পণ্ডিত ব্যক্তি, কিন্তু একই সঙ্গে আপনারা বুঝবেন তার আশাটা আমাদেরকে একটা আন্তর্জাতিক চিন্তার পরিসরে প্রবেশ করবার একটা দরজা খুলে দিচ্ছে। এবং ফকির লালন শাহ সেই দরজা আমাদের জন্য অনেক আগেই তৈরি করে রেখেছিলেন। এই দরজায় আমরা প্রবেশ করবার জন্য সেই সাধনাটুকু করিনি। আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই সাধনার দ্বারটা আজকে এখানে আমরা উন্মোচিত করা হলো, এটা খোলা হলো। এই জন্যে আমরা যারা এই অনুষ্ঠানকে সার্থক করে তুলেছেন, আমাদের প্রশাসনের সকলে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে আমি দু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমরা এই অনুষ্ঠান সফল হোক, এটা আমরা সকলে চাই। একই সঙ্গে আমরা দীর্ঘকাল ধরে একটা দাবি সকলকে জানিয়ে আসছি, যে এই নদিয়া, যেটাকে আমরা এখন কুষ্টিয়া বলি, এটাই নদিয়ার মূল জায়গা। এই সম্পর্কে ফকির লালন বলেছেন, নদিয়ার ভাবের কথা ফকির লালন জানে কি তা। এই যে বিপুল ভাবের যে সম্পদ, এই নদিয়াকে আমরা, এই কুষ্টিয়াকে আমরা একটা আন্তর্জাতিক সাংস্কৃতিক নগরী আকারে গড়তে চাই। আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই, সাধুগুরুরা, ভক্তরা চায় এই কুষ্টিয়া একটা সাংস্কৃতিক নগরী আকারে এটা গড়ে উঠুক। এটা প্রথম। দ্বিতীয়ত হলো এই যে লালনের, যেটাকে আমরা মাজার বলি, আমরা সাধুগুরুরা এটাকে বলি ধাম। ধাম যেটা স্মৃতি এবং স্মৃতি তর্পণ, একই সঙ্গে তার তত্ত্ব পর্যালোচনা, এই সমস্ত কিছু মিলিয়ে যে জায়গাটা, যে পরিসরটা, এটাকে আমরা বলি ধাম। শুধু মাজার বলি না, ধাম বলি। এই ধামে এরও আমরা আরো
যেন সরকার এই ধামকে আরো বিকশিত করবার, এখানে জ্ঞান চর্চার, সঙ্গীত চর্চার, সাধনার একটা শক্তিশালী ক্ষেত্র আকারে যেন গড়ে তোলে। এবং আমি নিশ্চিত যদি আমরা এই ধামকে গড়ে তুলতে পারি, এই ধামকে গড়ে তুলতে পারলে এটা সমগ্র উপমহাদেশে এবং সমগ্র বিশ্বে জ্ঞান চর্চার, ভাবের চর্চার, সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রগুলো চর্চা, সঙ্গীত তো বটেই, নাট্যকলা থেকে শুরু করে সমস্ত কিছু যদি আমরা চিন্তা করি, তারই একটা শক্তিশালী ক্ষেত্র আকারে এটা গড়ে উঠবে। এবং বাংলাদেশ শক্তিশালী একটি জনগোষ্ঠী হিসেবে, বাংলাদেশের জনগণ শক্তিশালী রাজনৈতিক গোষ্ঠী হিসেবে বিশ্বে নিজেদেরকে হাজির করতে পারবে। আজকের এই অনুষ্ঠান বাংলাদেশের বিশ্ব পরিসরে, বিশ্বভাবের পরিসরে, বৈশ্বিক চিন্তার পরিসরে প্রবেশের দিন। আমরা সেই দিনটি আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা ঘোষণা করলাম। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের আগমনের মধ্য দিয়ে এই ঘোষণা সার্থক হলো। আমি শেষে শুধু এই কথাটুকু বলবো যে দিদি বহু বছর আগে আমাকে একটা শিক্ষা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তুমি মধ্যবিত্ত শ্রেণীকে লালন পড়ানো, লালন শেখানো, এটা তোমার কাজ না, এটা তোমার কাজ না। তোমার কাজ হচ্ছে এখানে ডুবে যাওয়া, ডুবে যাও। এবং ডুবে যাইলে তুমি যেটা সংগ্রহ করবে স্বতঃস্ফূর্ত ভাবে তোমার স্বভাবের মধ্যে যদি থাকে, তাহলে সেখান থেকে তুমি রৌপ্য বলো, হীরার খণ্ড বলো, স্বর্ণ মুদ্রা বলো, এটা নিয়েই তুমি হাজির হতে পারবে। আমি এই গল্প আমার গুরু ফকির লবণ শাহকে বলেছিলাম, তিনি অসম্ভব মুগ্ধ হয়েছিলেন। তিনি বলেছিলেন যে এইখানে এই আন্ধেলা পুকুরে এই ময়লা আবর্জনার মধ্যে একটা হীরার খণ্ড পড়ে আছে, লুকিয়ে আছে। এই হীরার খণ্ড তুলতে হবে। যদি তুমি তুলতে যাও, তোমার কলঙ্ক হবে, তোমার নিন্দা করবে লোকে, তোমায় বহু বাধার সম্মুখীন হবে। কিন্তু যদি তুমি তুলতে পারো, তুমি দেখবে এটা আলো, এটা রশ্মি। এই হীরাখণ্ড সত্য, এবং এই খণ্ড তোলা এবং বিশ্বে তাকে হাজির করা। হাজির করা এই জন্য নয় যে লালনই একমাত্র সত্য, হাজির করা এই জন্যে যে বিশ্বের জ্ঞানের চর্চায়, বিশ্ব পরিসরে আমরা বাংলা ভাষীরা আমরা হাজির আছি। আমাদের চিন্তা একটা ধারা আছে, আমাদের ভাবের একটা ধারা আছে, আমাদের দর্শনের একটা ইতিহাস আছে। তন্ত্র থেকে রসতত্ত্ব, চৈতন্যের রসতত্ত্ব, চৈতন্যের রসতত্ত্ব থেকে ফকির লালন শাহের ভাব চর্চা। এই যে দীর্ঘ দর্শনের ধারা, এই দর্শনের ধারা এখনো অপ্রকাশিত, এখনো অস্পষ্ট, কিন্তু এটাকে স্পষ্ট করে তোলার দায়িত্ব আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের। এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে এটাকে সফল করে তোলার জন্য আমরা অবশ্যই কাজ করব। ফলে তন্ত্র থেকে রসতত্ত্ব, নদিয়ার যে ধারা, রসতত্ত্ব থেকে ভাবতত্ত্ব, এই যে ভাবতত্ত্বর যে লাইনটা, যে ছোট্ট একটা কথা ফকির লালন শাহ বলেছিলেন যে ভাব দিলে ভাব নিলে পরে, ভাব দিলে ভাব নিলে পরে তবেই রাঙা চরণ পায়। তা আমি আজকে এই বাক্যটা আমার অত্যন্ত প্রিয় দিদির চরণে আমি উৎসর্গ করলাম। আবার নতুন করে ভাব দিয়ে ভাব নিলে পরে তবেই রাঙা চরণ পায়। ফলে আমি এবং আমরা এখানে যারা হাজির আছি, আমাদের দিদি, আমাদের প্রাণের দিদি, আমাদের ভালোবাসার দিদি, যিনি যে কথাটা বলে গেছেন যে পারমার্থিক আঞ্চলিকতা, এই কথাটার মানে আমরা বুঝবো। এই ভাবের কথাটা তিনি আমাদেরকে দিয়ে গেছেন। আমরা এটা নিয়ে আরো ভাববো, আরো গভীরে যাব, আবার ডুববো এবং বাংলাদেশকে বিশ্বে আমরা প্রতিষ্ঠিত করে ছাড়বো ইনশাআল্লাহ। জয় গুরু। সকলে আমার জন্য প্রার্থনা করবেন। আমি সকলের কাছে আমি বিনয়ের সঙ্গে আপনাদের
আশীর্বাদ কামনা করছি। আমার সাধুগুরুরা আমার প্রতি আশীর্বাদ করবেন। আর আমাদের পাগল ভাইরা যারা বিভিন্ন জায়গায় বসে আছে, এবং আমরা এই অনুষ্ঠান যখন করেছি অনেক ভুল বুঝেছেন, আপনারা ভুল বুঝবার কিছু নাই। এটা আপনাদের অনুষ্ঠান, এটা আপনারাই, আপনাদের জন্যই আমরা এই অনুষ্ঠানটা করেছি। আপনাদের প্রতি আমার ভালোবাসা। ভক্তের পদচিহ্ন দ্বারা এই ধাম পবিত্র, আপনাদের পদচিহ্ন দ্বারা এই ধাম পবিত্র হয়েছে। আমরা দিনে দিনে আরো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই ধাম তাদের ভক্তের চরণ ধুলোয় এটাকে পবিত্র করে তুলবে। আমরা আবার জেগে উঠবো। সকলকে ধন্যবাদ।